if else এ যদি কারো কোনো সমস্যা থাকে ওগুলা মানে মোটামুটি কন্ডিশন অ্যান্ড লুপের যতগুলো জিনিস আছে রিক্যাপ সহ আজকে ফর অ্যান্ড ফর ইচ লুপটাও শেষ করব। আর ওইটাতে এবং ফর অ্যান্ড ফর ইচ লুপেও টাইম যাবে কিছুটা। আর হোয়াইল লুপটাও অনেকের বাকি আছে এখনো। হোয়াইল লুপটা অনেকেই আমার মনে হয় ঐদিন যেহেতু শেষ মোমেন্টে করানো হয়েছিল আজকে হোয়াইল লুপটা থেকেই শুরু করব। আমরা লাস্ট যে জিনিসটা করেছিলাম। হ্যাঁ, অসুবিধা নাই। আমরা লাস্ট এক্সাম্পলটা আরেকবার বুঝাবো এটা। ওইটা আরেকবার ভালোমতো দেখে কারণ এটা ওই সময় সময় শেষ হয়ে গেছিল। তাড়াহুড়ার মধ্যে দেখেছিলাম। যেহেতু এমনিতেও বলাই হইছে আজকে ওই জিনিসটা শেষ করব। তো এক্সাম্পল ভালোমতো বুঝিয়ে তারপরে বা while লুপটা শেষ করেই ফর লুপ শুরু করব। while লুপে ওখান যেখানে ছিল ওখান থেকে স্টার্ট করব। সমস্যা নেই। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের আরো অনেকে জয়েন করবে। মাত্র টাইম হলো 4:30 বাজছে। PHP কোর্সের পর Laravel কোর্স চান কয়জন আপনারা? আপনাদের কারো কি Laravel কোর্সের ব্যাপারে ইন্টারেস্ট আছে? Laravel কোর্স অনেক ইন্টারেস্ট আছে। আচ্ছা কিরকম ভাবে যাচ্ছেন? মানে শুধু Laravel নাকি কোনো সাথে কোনো একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক সহ বা ২ ভাবে করা যায়। একটা হচ্ছে শুধু Laravel কোর্স, আরেকটা হচ্ছে শুধু সামনে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক সহ যেমন ধরেন Vue.js বা এরকম কিছু একটা Vue.js অ্যান্ড সাথে একদম ওয়েবসাইট ডেপ্লয়মেন্ট সহ। আমরা চিন্তা করছি আসলে আমাদের সফটওয়্যার থেকে চিন্তা করা হচ্ছে একটা ফুল স্ট্যাক পেইড কোর্স এর ব্যাপারে যেটার মধ্যে একদম Laravel দিয়ে Vue.js, Laravel কি, Laravel কিভাবে কাজ করে, Vue.js কি, Vue.js কিভাবে কাজ করে, Vue.js এর সাথে Laravel এর কম্পাইলেশন এবং লাস্টে AWS এ কিরকম ভাবে ওয়েবসাইটটা ডিপ্লয় করা যায় এরকম একটা ফুল স্ট্যাক কোর্সের ব্যাপারে আমরা আসলে চিন্তা করছি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। এ ব্যাপারে কি আপনারা কি ইন্টারেস্টেড? টাকা কেমন লাগবে সেটা নিয়ে আসলে এখনো কোনো ডিসিশন হয়নি। এটা নিয়ে এখনো এই জিনিসটা যদি আমরা আ মানে আপনাদের কাছ থেকে এনাফ রেসপন্স পাই, তখন হয়তো আপনাদের সাথে ডিসকাস করি এই জিনিসগুলো নিয়ে ডিসাইড করা হবে। কিছু স্কলারশিপ এর ব্যবস্থা করা হবে। সো এগুলো সবকিছুই এখন মানে ডিসকাশন এর মধ্যে আছে। তো হ্যাঁ, WordPress এর কোর্সের মার্কেটিং কি শুরু হইছে? শুরু হয়নি মনে হয়, না? ওয়ার্ডপ্রেস এর কোর্স খুব শীঘ্রই আসবে। ওয়ার্ডপ্রেস এর কোর্সের আমি অফিসে অলরেডি দেখছি যে মার্কেটিং এর কনটেন্ট বানানো শুরু হয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেস এর কোর্সের মার্কেটিং খুব শুরুই মানে খুব সুন শুরু হবে এবং ওয়ার্ডপ্রেস এর কোর্স এরপরে আসবে খুব তাড়াতাড়ি। হুম। অ্যান্ড আমাদের আরেকটা কোর্স স্টার্ট হচ্ছে Shopify এর। ওয়ার্ডপ্রেস এর আগে Shopify এর একটা কোর্স স্টার্ট হচ্ছে ১০-১৫ তারিখের মধ্যেই। ওইটাও যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে। ওগুলোতে আমি থাকবো না। আমি জাস্ট PHP, Laravel এই জিনিসগুলোতে আছি। আমি এত কিছু পারি না আসলে। Shopify মানে এটা কি ধরনের? Shopify একটা ফ্রেমওয়ার্ক যেটা অবশ্য ফ্রেমওয়ার্ক না অ্যাকচুয়ালি সেটা ওয়েব টুল বলা যায়। WordPress যেরকম একটা ওয়েব টুল, Shopify এরকম একটা ওয়েব টুল যেটা দিয়ে আপনি ই-কমার্স ওয়েবসাইট ফোকাসড এটা। ই-কমার্স এর কিছু ওয়েবসাইট, ই-কমার্স এর কনটেন্ট এই জিনিসগুলো বানানো যায়। তো ওই Shopify ইউস করে কিভাবে ই-কমার্স ওয়েবসাইট বানানো যাইতে পারে, ই-কমার্স এর ওয়েবসাইটে কাজ করা যেতে পারে এই জিনিসগুলো নিয়ে দেখানো হবে। আপনারা জানতে পারবেন কিছুদিনের মধ্যেই Shopify টাই মনে হয় আমাদের নেক্সট কোর্স। সো তারপরে হ্যাঁ, ফুল স্ট্যাক এ আমি থাকবো ইনশাআল্লাহ। ফুল স্ট্যাক এ আমি থাকবো। আর এর পরবর্তীতে দেখা যাক কোথায় থাকি।
আচ্ছা, আমরা ২-৩ মিনিট ওয়েট করি। যদি আরো যেহেতু এখনো মানুষজন অনেকে আসছে, মাত্র ৩ মিনিট হয়েছে ক্লাসের টাইমের। তো থ্যাংক ইউ। সেটা আসলে PHP, HTML এগুলো আসলে নতুনদের জন্যই, যাতে সবাই বুঝতে পারে। ওভাবেই চেষ্টা করি আমি। ভাই Fiverr, Upwork এ Laravel এর ভালোই কাজ পাওয়া যায়। যদি ফ্রিল্যান্সিং করতে চান Laravel এ আপনি Fiverr, Upwork এ ঢুকে Laravel সার্চ দিলে প্রচুর কাজ পাবেন। কিন্তু মেইনলি বেশিরভাগই বেস মানে সাথে ফ্রন্ট এন্ড আছে লাগে। শুধু Laravel খুব কম এখন। কারণ সামনে ফ্রন্ট এন্ড এর কাজগুলো থাকে স্পেশালি Vue.js দিয়ে। আমরা ওটাই টার্গেট যে Laravel এর সাথে Vue.js দিয়েই করব যদি ফুল স্ট্যাক করা হয়। কিন্তু অল ডিপেন্ডস হয় আসলে আপনাদের উপর যে আপনি কিরকম রেসপন্স থাকে ওই কোর্সটার জন্য। কোর্সটার জন্য এনাফ রেসপন্স না থাকলে আসলে ওটা করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। লারাভেল হচ্ছে আমার ব্যাপারে আমি ভাই আইইউবি থেকে গ্রাজুয়েশন শেষ করে ২ বছর ধরে জব করছি। ২ বছর প্লাস আর কি। তো এখানে সফটওয়্যার ঢুকেছি রিসেন্টলি। তারপর সফটওয়্যার সাথেই আছি এখন। আর হচ্ছে লারাভেলটা হচ্ছে একটা পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। আমরা যেমন পিএইচপি, আমার কিছুদিনের মধ্যেই পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ শুরু করব। তো পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড এ যখন যাব তখন অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে কিভাবে পিএইচপি তে কি বলবো অবজেক্ট ক্রিয়েট করা, মানে অবজেক্ট বলতে হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা। বিভিন্ন জিনিস আমরা মানে কতগুলো জিনিসকে একসাথে করে কিভাবে কাজ করা যাইতে পারে। কাজগুলো আমরা যে জিনিসগুলো এখন অনেক ভেঙে করতেছি বুঝার জন্য, ওই জিনিসগুলোকে কিভাবে কাজ করা যেতে পারে। তো ওইগুলো নিয়ে আমরা এরপরে ওটার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে Laravel। বুটস্ট্র্যাপ যেমন সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, যে বুটস্ট্র্যাপ এর অনেকগুলো ডিজাইনকে মানে সিএসএস এর কতগুলো ডিজাইনকে ওরা একসাথে করে একটা ফ্রেমওয়ার্ক বানিয়েছে বুটস্ট্র্যাপ। সেম ভাবে পিএইচপির অনেকগুলো জিনিস করে তারপরে ওটাকে আছে। ওওপি কেন করা হয়? ওওপি নিয়ে আমরা যেদিন শুরু করব তখন আমি এটা নিয়ে কথা বলব। ওওপিটা কেন করা হচ্ছে এবং কি সুবিধা হচ্ছে। ওওপিটা অ্যাকচুয়ালি অপ্টিমাইজেশন এর জন্য কাজে লাগে। মানে আপনি যত আপনার নিজেরও কোডও অনেক অপটিমাইজড হবে এবং কোডের ফাংশনালিটিও অনেক অপটিমাইজড হবে। আপনি একসাথে অনেক কনটেন্ট নিয়ে কাজ করতে পারবেন। ভাই ভ্যানিলা জেস আমিও পারি না। আমি Vue.js পারি। Laravel এ ভিউ কেন ইউজ করা হয়? Laravel এ ভিউ ইউজ করা লাগে এরকম কিছু না। বাট Laravel এর ব্যাপারটা হচ্ছে Laravel এর সাথে Laravel আপনি যখন ইনস্টল করবেন, Laravel এর প্রজেক্ট যখন সেটআপ করবেন তখন বাই ডিফল্ট ওইটাতে ভিউ এর একটা সেটআপ করা থাকে। আপনি চাইলে ওটাকে অন্য কোনো ফ্রেমওয়ার্কও চেঞ্জ করে নিতে পারবেন। এটা পুরোপুরি আপনার চয়েস। বাট যেহেতু বাই ডিফল্ট ভিউটা দেওয়া থাকে, এইজন্য অনেক মানে মেক্সিমাম লোকজন Laravel এর সাথে ভিউটাতেই প্রেফার করে। যে ওরা কিন্তু এটাকে ভিউ এর মধ্যে ইয়া করা যায় এবং Laravel ভিউ এর আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিউ যেহেতু Laravel এ বাই ডিফল্ট থাকে এবং Laravel এর সাথে অনেকে ভিউ নিয়ে কাজ করে। তো যেটা হয় যে ভিউ এর অনেক প্যাকেজ আছে যেগুলো Laravel এর সাথে মানে Laravel এন্ড ভিউ কম্পাইল অনেক প্যাকেজ পাওয়া যায় ভিউতে। আমি খুব রিসেন্টলি ভিউ দিয়ে একটা কাজ করেছি যেখানে মোটামুটি আমার 60-70% ওয়ার্ক আমি জাস্ট ভিউ Laravel এর প্যাকেজ গুলো দিয়ে করে ফেলতে পারছি। আমার কোনো আলাদা করে কোড করা লাগে নাই। তো এই রিসোর্স মানে ভিউ আর Laravel এর কম্বিনেশনের যে পরিমাণ রিসোর্স পাওয়া যায়, Laravel এর সাথে অন্য কোনো জাভাস্ক্রিপ্ট মানে অন্য কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এই রিসোর্সটা নাই। আপনার যেটা করতে হবে যে অন্যান্য ওই ফ্রন্ট এন্ড নিজস্ব রিসোর্স নিয়ে তারপর ওইটাকে Laravel এর মধ্যে নিয়ে কাজ করানো লাগবে। এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো আমরা কি তাহলে ক্লাসটা শুরু করব আজকের? ওকে, মোটামুটি অনেকে এসে পড়েছে। হ্যাঁ, Laravel অনলি ইউজড ফর ব্যাকএন্ড ভাই। Laravel বা PHP ও যেমন ব্যাকএন্ডে, Laravel ও সেরকম ব্যাকএন্ডের বাট অনেকখানি অপটিমাইজড এন্ড অল স্টাফ। ওকে, সো আজকের ক্লাসটা স্টার্ট করি। আমরা একদম লাস্ট ক্লাসে যেখানে ছিলাম সেখান থেকে স্টার্ট করব। লাস্ট ক্লাসের কিছু জিনিস আরেকবার দেখি। ইফ এলস নিয়ে কারো কোনো ইস্যু আছে কিনা? ইফ এলস থাকলে ওটা নিয়ে রিক্যাপ করব। যদি না থাকে তাহলে আমরা হোয়াইল লুপ থেকে স্টার্ট করব। হ্যাঁ, Laravel পিএইচপিরই একটা ফ্রেমওয়ার্ক। পিএইচপি কে আরেকটু একসাথে করে লাইব্রেরি করে ওটাকে
একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যেটা ওটা হচ্ছে লারাভেল। সো ইফ এলস নিয়ে কি কারো কোনো ইস্যু আছে? ইফ এলস এর কোনো ব্যাপারে কোনো কনফিউশন বা ক্লিয়ার করা লাগবে এরকম কিছু? আচ্ছা, নাইস। হ্যাঁ, while loop থেকে স্টার্ট করব। while loop থেকে স্টার্ট করব। আমি জাস্ট জেনে নিতে চাচ্ছি যে শুরু করার আগে যদি আমরা যে প্রতি ক্লাসে যে লাস্ট ক্লাসে রিক্যাপ করি, ওই লাস্ট ক্লাসে রিক্যাপের মধ্যে আজকে আমি if else এর কথা বলতে চাচ্ছিলাম যদি কারো কোনো সমস্যা থাকে। যদি না থাকে আমরা while loop থেকে স্টার্ট করব। কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে সেটআপটা করে নিই একটু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য কি? লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি মনে করেন যেই জিনিসগুলোকে দিয়ে লাইব্রেরিটা সিলেক্ট করলেন বা বানালেন ওটা হচ্ছে মানে আপনি আপনার অনেকগুলো কন্টেন্ট লাইব্রেরি বানায় রাখলেন এবং ওই লাইব্রেরি থেকে কি নামে ডেকে ডেকে বা কিভাবে ওগুলাকে অ্যাক্সেস করে কাজ করা যাবে সেটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা। যাই হোক আমাদের আসলে এইখানে এটা নিয়ে কথা বলার চেয়ে আমরা যখন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ শুরু করব তখন আমরা ওখানে আরো ডিটেইলে এই জিনিসগুলো জানতে পারবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন। ওয়ার্ডপ্রেস শিখা শিখা ভালো হবে নাকি লারাভেল শিখা ভালো হবে না? আচ্ছা, ওয়ার্ডপ্রেস আপনি যদি কোড ডেভেলপমেন্ট করতে চান, ওয়ার্ডপ্রেস মানে প্রোডাক্ট বেসড ডেভেলপমেন্ট যেটাকে বলে, প্রোডাক্ট বেসড ডেভেলপমেন্ট করতে গেলে আপনার আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি সেটা করতে পারবেন না। ওয়ার্ডপ্রেসে আপনি আপনার নিজে কিছু ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, কিছু প্রজেক্ট করতে পারবেন, অন্যদের ক্লায়েন্টদের প্রজেক্ট করে দিলেন, ক্লায়েন্টদের ওয়েবসাইট করে দিলেন। কিন্তু যেটা হচ্ছে যে আপনি ফুল স্ক্র্যাচ থেকে একদম একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে চান, সেই জিনিসটা কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে পারবেন না। সেই জিনিসটার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেসে যদি কারণ ওয়ার্ডপ্রেসে আপনাকে একটা ফ্রি মানে ওয়ার্ডপ্রেসে যে টেমপ্লেটের উপর কাজ করবেন ওখানে আপনার কাস্টমাইজেশনটা লিমিটেশন থাকে। আপনি এর বাইরে কাস্টমাইজ করতে পারবেন কিনা বা ওই জিনিসগুলোকে কতখানি মানে প্রিডিফাইন্ড কিছু প্রোডাক্টের বাইরে আপনি করতে পারবেন না। কিন্তু লারাভেলে আপনি একদম স্ক্র্যাচ থেকে আপনার একটা ফুল প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, সো আমরা এখানে ছিলাম লাস্ট ক্লাসে। এটা আমাদের লাস্ট আচ্ছা এটা হোয়াইল লুপ ছিল। আমি ফর লুপ লিখে রাখছি কেন? জানি না। এটা একটা হোয়াইল লুপ ছিল আমাদের। এটা এটা অনেকেরই বুঝতে সমস্যা হয়েছিল। এই জিনিসটাকে আমি আরেকবার বুঝাবো এখন। সবাই কি আমার সাউন্ড পাচ্ছেন? একজন বলছেন সাউন্ড প্রবলেম। আচ্ছা, মিস্টার লিমন তাহলে আপনি একটু দেখেন আপনার কোনো সেটআপে সমস্যা আছে কিনা। কারণ সবাই যেহেতু পাচ্ছে, আমার মনে হয় না আমার সাইড থেকে কোনো সমস্যা আছে। ওকে। সো আমাদের কোথায় জানি যেতে হয়? লোকাল হোস্ট। আচ্ছা, জ্যাম চালু করতে হবে আগে না? অ্যাড্রেসটা ছিল। আচ্ছা। সো আমাদের এই হোয়াইল লুপটা ছিল যেটাতে আমরা একটা অ্যারে নিছি আর বাকি সব ভুলে যান কোনো কিছু ইয়া নেই। এখান থেকে স্টার্ট করতেছি একটা অ্যারে নিছি যেটার মধ্যে অনেকগুলো নাম্বার রাখছি। এখন আমি চাচ্ছি যেটা যে উম, যতক্ষণ পর্যন্ত কোনো অড নাম্বার না পাবে মানে বেজোড় নাম্বার না পাবে ততক্ষণ পর্যন্ত দিস নাম্বার ইজ বলে নাম্বারটাকে শো করবে।
ক্লিয়ার? আমার অবজেক্টিভটা ক্লিয়ার, আমি কি করতে চাচ্ছি এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, আমি জাস্ট নাম্বারগুলোকে প্রিন্ট করব। আমার অ্যারেতে কি কি নাম্বার আছে এটা দেখতে যাবো, কারণ আমি যখন কোডের মধ্যে বা পেজের মধ্যে থাকতেছি তখন কিন্তু আমি জানি না আমার অ্যারেতে কি কি নাম্বার আছে। আমি চাচ্ছি আমি এমন একটা লুপ লিখবো যে লুপটা বারবার আমার এই ইন্ডেক্স, আমার এটা ইন্ডেক্সড অ্যারে, ইন্ডেক্স অ্যারে। তো ইন্ডেক্স অ্যারের মধ্যে ইন্ডেক্স অ্যারে কি মনে আছে তো, যেগুলোর মধ্যে কোনো কিছু বলে দেওয়া থাকে না, ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করা লাগে। তো ইন্ডেক্স নাম্বারের অ্যারের মধ্যে কি কি এলিমেন্ট আছে ওই এলিমেন্ট গুলোকে প্রিন্ট করবে। আমার এলিমেন্ট আছে নাম্বার, তো আমি নাম্বার গুলোকে প্রিন্ট করব। ততক্ষণ প্রিন্ট করবো, আমি একটা কন্ডিশন দিছি যে ততক্ষণ প্রিন্ট করবো যতক্ষণ না কোনো বেজোড় নাম্বার পাচ্ছে। যদি বেজোড় নাম্বার পেলে সে প্রিন্ট করা বন্ধ করে দিবে। ঠিক আছে? তো এই যে যেমন ধরেন এখানে যদি আমার আউটপুটটা দেখি, আমি আউটপুটটাতে দেখেন সে 20 থেকে 20, 100, 300, 2, 44, 20, 12, 2 এই পর্যন্ত প্রিন্ট করেছে। এরপরে কিন্তু আমার আরো কিছু নাম্বার ছিল, এই যে 2 এর পরে 1, 44, 24, 76 এগুলো ছিল, কিন্তু সে কিন্তু এগুলোকে প্রিন্ট করে নাই। সে প্রিন্ট করছে যতক্ষণ না পর্যন্ত এই একটা পাইছে, মানে একটা বেজোড় সংখ্যা পাইছে, এক পায়নি বেজোড় সংখ্যা পাইছে। তো আমার অবজেক্টিভটা ওইটাই, টু প্রিন্ট এ অ্যারে অফ নাম্বারস টিল ইট গেটস দ্য মানে অড নাম্বার, যে একটা নাম্বার অফ অ্যারের মধ্যে অড নাম্বার না পাওয়া পর্যন্ত তার এলিমেন্ট গুলোকে আমি প্রিন্ট করবো। অবজেক্টিভটা ক্লিয়ার? মানে আমি কি করতে চাচ্ছি? সবাই ক্লিয়ার আমি কি করতে চাচ্ছি জিনিসটা? ওকে। তো এখন হচ্ছে যে আমার এই জিনিসটা করার জন্য অ্যাকচুয়ালি কি করতে হবে। এখন আমি যদি আমাদের এই জিনিসটাকে আমি বাদ দিই, এখানে যা যা করা ছিল সবই আমি কমেন্ট আউট করলাম, এখানে কিছু করলাম না। ফর এক্সাম্পল আমার কাছে খালি একটু কে আছে, এন্ড আমি এখন চেক করতে চাই যে জিনিসটা কি, মানে যতক্ষণ না পর্যন্ত অড নাম্বার থাকবে ততক্ষণ পর্যন্ত ইয়ে করবো। আমি বললাম ইফ অ্যারে অফ নাম্বারস সেট 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু মডুলাস 2 ইকুয়াল টু 0। মডুলাস টু মানে কি ক্লিয়ার ছিল জিনিসটা? মডুলাস টু হচ্ছে এটার এই মডুলাস মানে হচ্ছে পার্সেন্টেজ, সরি পার্সেন্টেজটাকে এখানে মডুলাস বলা হয়। তো ভাগ দুই মানে হচ্ছে আমি এখানে কি ভাগফল পাচ্ছি সেটা, এবং ভাগফলটা আমাকে দিবে ইন্টিজারে। ধরেন আমার এখন যদি 20 না হয়ে এখানে 18 হইতো, তাহলে মানে সরি 19 হইতো, তাহলে আমাকে ভাগ 9 দশমিক সামথিং তো আমার ভাগফল, সে আমাকে হয়তো 9 দিত যদি ইন্টিজারে রাখতে চাইতাম। আমি যদি এটা আমার উপর ডিপেন্ড করে আমি ইন্টিজারে রাখবো নাকি ফ্লোটে রাখবো। তো যাই হোক এখানে ডিরেক্টলি সে ফ্লোটেই দেখাবে, সমস্যা নাই। ওইটা আমার ম্যান্ডাট ইয়া না, আমি জাস্ট বলতেছি যে এটা হচ্ছে ভাগফল। আমি এটা দিলে সে হচ্ছে এটাকে ভাগ করবে, যে নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলাম। এখন আমি ভাগ না, আমি চাচ্ছি ভাগফলটা দেখতে, সরি ভাগশেষটা দেখতে। ভাগশেষ দেখার জন্য পার্সেন্টেজ সাইন দিতে হয়। তো এটা যেটা করবে ভাগ করে যে ভাগশেষটা থাকবে ওইটা দেখাবে। এখন আমাদের জোড় বিজোড় নাম্বার হওয়ার কন্ডিশন কি? জোড় বিজোড় নাম্বার হওয়ার বিষয়টা হচ্ছে যে নাম্বারটা ভাগ করলে ভাগশেষ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 0। তো আমি ভাগশেষটাকে 0 কিনা ওটার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য আমার কি করতে হয়? ডাবল ডাবল ইকুয়াল টু 0 দিতে হয়। তো আমি এই কন্ডিশনটা দিয়ে চেক করতেছি যে এই নাম্বারটা, এই স্পেসিফিক নাম্বারটা 2 দিয়ে ভাগ করলে 0 আসে কিনা, মানে আমার এই মানে এই নাম্বারটা কি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 0 আসে কিনা, সো এই নাম্বারটা কি জোড় সংখ্যা কিনা। কন্ডিশনটা ক্লিয়ার? আচ্ছা, বললাম যে চাচ্ছি যে আমি চাচ্ছি যে প্রত্যেকটা নাম্বার, আমি তো এখন নাম্বারগুলোকে প্রিন্ট করব যদি তারা জোড় হয়, রাইট? তো নাম্বার প্রিন্ট করার আগে আমার চেক করা লাগবে নাম্বারটা জোড় কিনা। তো জোড় নাম্বার কিনা, একটা নাম্বার জোড় জোড় নাকি বিজোড় এটা বোঝার উপায় কি? ওটাকে 2 দিয়ে ভাগ করে চেক করা, রাইট? তো 2 দিয়ে যখন আমি ভাগ করব তখনই জোড় হবে যখন আমার ভাগ শেষটা 0 থাকবে, নট ভাগফল। ভাগফল যাই হোক আমার ভাগ শেষ 0 থাকতে হবে, মানে কমপ্লিট ভাগ হয়েছে 2 দিয়ে, কোনো ভগ্নাংশ আসে নাই, তার মানে সেটা আমার জোড় নাম্বার, তাই তো? তো এটা হচ্ছে আমার জোড় নাম্বার বের করার লজিক। তো এখন আমি এটা কিভাবে চেক করতেছি, যে এই সিম্বলটা দিয়ে, এই সিম্বলটা কি করে আমাকে ভাগ শেষ রিটার্ন করে। এই 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 চিহ্নটা যেমন আমাকে ভাগফল দেয়,
এই চিহ্নটা আমাকে দেয় ভাগশেষ। এটাকে বলা হয় মডুলাস, পার্সেন্টেজ চিহ্ন, বাট এটার নাম হচ্ছে মডুলাস। মডুলাস দিলে সে ভাগশেষটা রিটার্ন করতেছে, এবং ভাগশেষটাকে আমি একইভাবে ওই যে যখন আমাদের কম্পেয়ার করা লাগে এই পাশে অন্য একটা ভ্যালুর সাথে, আমি এটা দিলে হয়তো ভাগশেষটার মধ্যে সে 0 দিয়ে দিত, এটা সে এরর দিচ্ছে, কারণ এটার মধ্যে এই রেজাল্টের সাথে সেটাকে অ্যাসাইন করতে পারবে না। এটা হচ্ছে কম্পেয়ার। তো এটা কি 0 কি না এটা আমি কম্পেয়ার করতেছি, ঠিক আছে? তো এটার জন্য যে ভাগশেষ যদি 0 হয় তাহলে আমি কি করব, তাহলে আমি একটা কিছু করব, সেটা হচ্ছে আমি নাম্বারটাকে প্রিন্ট করব, যদি ভাগশেষ 0 হয়। তো ভাগশেষ 0 হচ্ছে কিনা সেটা বের করার জন্য আমি হচ্ছে এই লজিকটা দিলাম। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, তারপর আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিই, কন্ডিশন টু টেক নাম্বার ইজ ইভেন। তো আমি দিলাম যে অ্যারে অফ নাম্বার 0 মডুলাস 2 হইলে 0 হইলে কি করবে, সে আমি বললাম যে ইকো করো, আমি এটা একটু কপি করে নিয়ে আসি। সেখানে 0। তো সে কি করতেছে, আমি কি করতেছি, সে প্রথম নাম্বারটাকে চেক করতেছে, মানে যেহেতু এটা ইন্ডেক্স অ্যারে, আমার 0 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে এই নাম্বারটা আছে, তো সে 20 নাম্বারকে চেক করতেছে 02 কি, মানে এটা কি বেজোড় জোড় সংখ্যা কিনা। জোড় সংখ্যা হলে এটাকে বলতেছি যে নাম্বারটাকে প্রিন্ট করো, আর কিছু না, আর কিচ্ছু না, ঠিক আছে? জাস্ট নাম্বারটা যদি জোড় হয় তাহলে একটা এই কাজটা করো, প্রিন্ট করো। আমি এখানে অন্য যে কোনো কিছু করতে পারতাম, এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমার অন্য অনেক কাজ করার পারতে পারতো, যে জোড় হলে বলো এটা কিছু বা অন্য কিছু। তো আমি বললাম যে দা নাম্বার, আমি বললাম যে নাম্বারটা এরকম একটা কিছু। তো এটা কি করলাম, এখন পর্যন্ত ক্লিয়ার? এখন পর্যন্ত কি কোনো কারো বুঝতে সমস্যা হয়েছে আমি কি করছি? আচ্ছা, তো আমি এখন এটাকে রিফ্রেশ দিয়ে দেখি কি আসতেছে। প্রথমবার নাম্বারটা প্রিন্ট হইলো, ঠিক আছে? দ্য নাম্বার ইজ 20, কারণ এটা কন্ডিশন ফুলফিল হয়েছে। এখন দেখেন আমি যদি এখানে এটা দিতাম, আমার এটা কয় নাম্বার, 0 1 2 3 4 5 6 7 8, 8 এর মধ্যে যদি দেই তাহলে কি হয়, এর মধ্যে যদি দেই দেখেন কিছু প্রিন্ট হয় নাই, ঠিক আছে? এই যে যেই নাম্বার প্রিন্ট হওয়ার যে ফাংশনটা, মানে নাম্বার প্রিন্ট হওয়ার যে কমান্ডটা ছিল সে কমান্ডটা এক্সিকিউট হয় নাই, কারণ সে লুপে কন্ডিশনের দেখে কন্ডিশন তো দেখে তারপরে হচ্ছে ওই অনুযায়ী আমার এটা কন্ডিশনটা যদি ফিলফিল না হয় তখন সে কন্ডিশনে ঢুকতেছে না। আচ্ছা, পিএইচপি তে ইনপুট নেওয়ার কি আছে, ইনপুট নেওয়ার ব্যাপারের জন্য আমরা ইনপুট নামেই একটা টার্ম আছে, ইনপুটের জন্য ওখানে একটা ফর্মের মতো দেয় সে, ওখানে ইনপুট নেওয়া যায়। তো আমরা ইনপুট দেখবো, এটা আমরা যখন ফর্ম নিয়ে কাজ শুরু করবো, মানে ওই যে কয়েকদিন পরে আমাদের শিডিউলের মধ্যে ছিল সাইন ইন সাইন আপের ব্যাপারটা, তখন আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে। তো সোফার আমার এই কন্ডিশনটা কি কাজ করতেছে এটা তো ক্লিয়ার সবার কাছে, না? আমি এখানে 1 2 3 ক্যান লিখতেছি, কোনটার কি কাজ, এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো বুঝতে? আমার এই নাম্বার গুলা কি কাজ করতেছে, আমি এখানে দিলে কি হইতেছে, এই জিনিসগুলো বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি কি চাচ্ছিলাম, আমার অবজেক্টিভটা ছিল যে যতক্ষণ না পর্যন্ত এই একটা অ্যারেতে, কারণ এখন আমি যদি বলি এইভাবে যদি আমি করতে থাকি, 0 দিলাম, তারপরে বললাম যে আমি যদি এভাবে করি, 1 প্রিন্ট করো 1 কে, মানে 2 প্রিন্ট করো 2 কে, মানে যদি 3 কে চেক করো, 3 কে চেক করে প্রিন্ট করো 3 কে। এখন আমি যদি রিফ্রেশ দেই দেখেন কি হলো এখানে,
আমার যে কয়েকটা বা নাম্বারের মধ্যে সে চেক করলো, সেই কয়টার মধ্যে যদি এরর পাইছে তখন সে প্রিন্ট করছে। তো এটুক তো ক্লিয়ার সবার কাছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এভাবে তো করাটা কোনোভাবেই অপটিমাইজ না। ২ টা সমস্যা। এক হচ্ছে অনেক কিছু লিখা লাগতেছে। এটা তো আমরা চাই না। এতবার রিপিটিটিভ সেম জিনিস লেখার তো কোনো মানে নাই। আর মেইন সমস্যাটা হচ্ছে সেকেন্ড সমস্যা যেটা, আপনি জানেন না আপনার অ্যারের সাইজটা কতটুকু হইতে পারে। এখানে আমার একটা ফিক্সড অ্যারে আছে যে আমি এই অ্যারের মধ্যে দিছি। বাট এখন মনে করেন আমার ইউজার জেনারেটেড ডাটাবেস থেকে ডাটা আসার পরে আমি এখানে কাজ করব। এখানে আমার অ্যারেটা ডাটাবেস থেকে জেনারেট হবে। কারণ ডাটাবেসে কতগুলো ডাটা আছে আপনি তো জানেন না। ডাটাবেসে কত হাজারটা থাকতে পারে, 10টাও থাকতে পারে। তো আপনি এভাবে ইন্ডেক্স নাম্বার দিয়ে তো যাইতে পারবেন না, যে কত পর্যন্ত যাইতে হবে সেটা তো আপনি জানবেন না। তো এই জন্য আমরা এখানে এইভাবে যাও এই অ্যাপ্রোচটা আমরা নিতে পারবো না এটা কোনোভাবেই। কারণ এক নাম্বার হচ্ছে এটা কোনোভাবেই যেহেতু সেম জিনিস রিপিট করা হচ্ছে বারবার, এটা অপটিমাইজ না। বারবার চেক করবো, বাট এভাবে লেখাটা তো কোনোভাবেই মানে নাই। আমি কতবার লিখবো? 100 থাকলে কি 100 বার লিখবো? এটা একটা বিষয়। তো এই জন্য আমরা এখানে লুপ ইউজ করব। ঠিক আছে? তো আমরা কেন লুপের দিকে যাচ্ছি এই জিনিসটা বুঝে গেল? কারণ দেখেন আমাদের কিন্তু এই কাজটাই প্রত্যেকবার করা লাগতেছে। খালি চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ হচ্ছে এই যে এই নাম্বারটা। এই নাম্বারটা কেন চেঞ্জ হচ্ছে? কারণ এই নাম্বারটা দিয়ে যতবার চেঞ্জ হচ্ছে সে হচ্ছে প্রত্যেকবার এই নাম্বারটা যখন চেঞ্জ হচ্ছে পরবর্তী চেঞ্জ নাম্বারটার এলিমেন্টটাকে নিয়ে ট্র্যাক করতেছে। ধরেন এই জিনিসটা যখন ইন্ডেক্সড অ্যারে, তো তার প্রত্যেকটার উপরে হিডেন একটা আইডেন্টিটি আছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। তো যখন আমি 0 দিচ্ছি তখন সে এটাকে চেক করতেছে, যখন আমি 1 দিচ্ছি তখন সে এটাকে চেক করতেছে, যখন আমি 2 দিচ্ছি তখন সে এটাকে চেক করতেছে, যখন আমি 3 দিচ্ছি তখন সে এটাকে চেক করতেছে, এন্ড গোস সো অন। কিন্তু এই জিনিসটা যদি আমি এখানে এই বারবার এই জিনিসটা চেঞ্জ করে এই একটা জায়গায় যেহেতু চেঞ্জ হচ্ছে, এই জিনিসটাকে যদি আমি লুপের মধ্যে করতে পারি তাহলে আমার জন্য অনেকখানি কষ্ট কমে যায়। যে যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি এই জিনিসটা কাজ করব। ঠিক আছে? তো এইটাকে আমি এখন জাস্ট লুপ লিখবো, এই বারবার আমি লিখবো না। ঠিক আছে? তো আমি এখানে বললাম যে while, তো এখন যেটা হইলো আমি বললাম যে এখানে আমি কি বলতেছি, যে চেক করো অ্যারে অফ নাম্বার 0 ইজ মানে প্রথম এই 20 কি জোড় সংখ্যা কিনা। যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা ইকো করো। ঠিক আছে, খুব ভালো কথা, এটা শিখো করবে। করার পর কি হবে, কোন জায়গায় ব্যাক করে সে এই জায়গাতে, রাইট? চেক করার জন্য, মানে যখন আমি একটা লুপ লিখি তখন সে প্রত্যেকবার লুপের এই যেই অ্যাকশন গুলো থাকবে ভিতরে, এখানে আমার 1 লাইন থাকতে পারে, 10 লাইন থাকতে পারে, এই পুরো জিনিসটা শেষ করার পর সে আবার লুপের কন্ডিশনটা চেক করতে যাবে। যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন ফলস হবে ততক্ষণ পর্যন্ত সে এই অ্যাকশন গুলোকে রিপিট করতে, মানে অ্যাকশন গুলোকে এক্সিকিউট করতেই থাকবে, তাই না? তো আমি যদি এখন এটাকে লুপটাকে রান করি তাহলে যেটা হবে যে সে প্রথমবারে চেক করলো এটা কি জোড় সংখ্যা, 20 কি জোড় সংখ্যা, হ্যাঁ জোড় সংখ্যা, তাহলে এই অ্যাকশনটা প্রিন্ট করো। তারপরে আবার এসেছে চেক করলো 20 কি জোড় সংখ্যা, হ্যাঁ জোড় সংখ্যা, অ্যাকশন প্রিন্ট করো। আবার এসে চেক করলো 20 কি জোড় সংখ্যা, হ্যাঁ জোড় সংখ্যা, অ্যাকশন প্রিন্ট করো। এন্ড সো অন। সে চলতেই থাকবে। এটাকে কিন্তু ইনফিনিট লুপ হয়ে গেছে এখানে একটা। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে যে এখানে ইনফিনিট লুপ হয়েছে একটা? এই এখন যদি আমি এটাকে সারাক্ষণ চলতেই থাকবে, কেন চলতে থাকবে এবং ইনফিনিট লুপটা কেন কিভাবে হচ্ছে, এই কনসেপ্টটা কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এটাতে, কেন এটা ইনফিনিটি লুপ হইলো এবং কেন আমি এভাবে এটাতে? আচ্ছা আরেকবার বলি আমি তারপরও, আরেকবার বলতেছি যে এটা কি কাজ করে এটা তো আপনি বুঝতেছেন। যে আমি বলতেছি যে আমি একটু আগে যেটা করলাম জাস্ট ইফ দিছিলাম যে যদি জিরোর অ্যারে অফ নাম্বার 0 মানে 20, যদি 20 জোড় সংখ্যা হয়, এটা হচ্ছে আমার এই নাম্বারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এটাকে প্রিন্ট করো। এটা আমি বলছিলাম একটা কন্ডিশন দিয়ে। এখন এখানে কন্ডিশনের বদলে হোয়াইল দেওয়ার কারণে কি হলো, সে প্রত্যেকবার প্রিন্ট করার পর এই হোয়াইল লুপের ভিতরে যে কন্ডিশন যখন থাকছিল, যখন ইফ ছিল তখন সে একবার চেক করছে, একবার এই অ্যাকশনটা এক্সিকিউট করছে, শেষ। কিন্তু যেহেতু আমি হোয়াইল বলছি, তার মানে লুপ দিছি, লুপ দেওয়ার কারণে সে কি করবে, সে অ্যাকশনটা এক্সিকিউট করে আরেকবার এসে কন্ডিশনটা চেক করবে। যদি কন্ডিশন ফলস না হয় সে আবার এক্সিকিউট করবে।
এরপরে আবার চেক করবে, যদি কন্ডিশন ফলস না হয় আবার এক্সিকিউট করবে। এটাই হচ্ছে লুপের প্রপার্টি। লুপ এভাবেই কাজ করে, হোয়াইল লুপ এভাবেই কাজ করবে। তো যখন আমি এই জিনিসটা করতেছি, এখন যেহেতু এখানে আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, এটা প্রত্যেকবারই, তো তার জন্য তো এটা প্রত্যেকবারই ট্রু হবে যতবারই আসবে, কারণ আমি তো লুপ চলাকালীন অবস্থায় এখানে কোনো চেঞ্জ করতেছি না। তো এটা কিন্তু ফিক্সড হয়ে আছে, স্ট্যাটিক ডাটা 20 মডুলাস 2 আছে সবসময়। যেহেতু এটা কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তো তার কখনো ফলসও হবে না, সে সারাক্ষণ চলতেই থাকবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এখন বোঝা গেল? মিস্টার সাকিব, যিনি আরেকবার বলতে বলেছিলেন, আপনি কি, আপনার কি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন তাহলে কি হইলো, এখন আমি তো, তাহলে আমার সমস্যা হয়ে গেল। তো এখন আমি এটাকে চালাইলে ইনফিনিট লুপ হয়ে যাচ্ছে। আর ইফ দিলে আমার বারবার লেখা লাগবে, কারণ ইফ দিয়ে যদি করি তাহলে আর কতবার লিখতে হবে তার হচ্ছে কোনো ঠিক নাই। আমার যদি বড় লুপ হয় সেটা চেঞ্জ হবে। তাহলে আমার এখন অপশন কি, কি করতে পারি আমি? যেটা করতে পারি, যাতে সে যাতে একবার প্রিন্ট করার পর যখন এখানে যাবে, তখন যাতে এখানে কিছু একটা চেঞ্জ হয়, যাতে সে এই 20-এর মধ্যে স্টাক হয়ে না থাকে, 20-এর পরে আগাইতে পারে। এটাতে যায়, তারপরের বার যাতে এটাতে যায়, তারপরের বার যাতে এটাতে যায়, তারপরের বার যাতে এটাতে যায়, এইভাবে যাতে আগাইতে পারে, মানে আমার অ্যারেটার মধ্যে যাতে সে ট্রাভেল করতে পারে, অ্যারেটার মধ্যে প্রথম ঘরের মধ্যে স্টাক হয়ে না থাকে। তো এটা যাতে করতে পারে, এই জন্য কি হইতে হবে, আমি এখানে কোনো ফিক্সড ভ্যালু রাখতে পারবো না, রাইট? কারণ আমি যদি এখানে ফিক্সড ভ্যালু রাখি, তাহলে সে প্রথম ঘর যে ভ্যালু রাখবো সেটাতেই স্টাক হয়ে থাকবে। আমি এখানে 10 রাখলে সে 10 নাম্বারটাকেই বারবার চেক করবে। আমি যদি এখানে 0 রাখি, সে 0 নাম্বারটাকেই বারবার চেক করবে। আমি 5 রাখলে সে 5 নাম্বারটাকেই বারবার চেক করবে। সো এখানে এমন একটা কিছু রাখা লাগবে যেটা চেঞ্জ হয়। এবং চেঞ্জ হয় এরকম কি আছে আমাদের? চেঞ্জ হয় এরকম আমরা দিতে পারি ভ্যারিয়েবল। ঠিক আছে, আমি একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল দিলাম, সে ইরর দিল কারণ এক্স নামে কোনো ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করা নেই। তো আমি এখানে একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেটার ইনিশিয়াল ভ্যালু আমি রাখলাম 0। কেন ইনিশিয়াল ভ্যালু 0 রাখলাম? কারণ প্রথমে সে 0 কি চেক করবে। তো এখন কি হচ্ছে এই ব্যাপারটা আমাকে আপনারা একটু বলেন। আমি যে একটু চেঞ্জ করলাম, এই চেঞ্জ হওয়ার কারণে কি হইলো এখানে, কি চেঞ্জটা হইলো, মানে এই অ্যারোটা এখন কি, মানে ইরো, সরি, লুপটা এখন কিভাবে কাজ করবে এবং প্রত্যেকবার কিভাবে ভ্যালু পাবে? হ্যাঁ, আপনারা সবাই দেখছেন যে, বুঝতে পারছেন বিষয়টা, যে আমি কোনো ইনক্রিমেন্ট করি নাই। হ্যাঁ, এটা এখনো ইয়া হয়েছে, কারণ আমি এখানে ভ্যারিয়েবলটা কিন্তু ফিক্সডই থাকতেছে, এবং এই পুরা প্রসেসের মধ্যে কোনো জায়গায় ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু বাড়ে নাই। এতক্ষণ আমি স্ট্যাটিক 0 রাখছিলাম, আমি এখন ভ্যারিয়েবল দিয়ে 0 রাখছি, কিন্তু 0ই কিন্তু আছে, তাই না? এখানে কিন্তু কিছু হয় নাই। তো এই জিনিসটা যাতে প্রতিবার বাড়ে, কখন বাড়বে? আমি চাই যে এই যে পুরো অ্যাকশনটা হইলো, এখানে লুপের ভিতরে যা যা অ্যাকশন থাকবে সব শেষ করার পর সে যখন এখানে আসবে চেক করতে, তখন যাতে এক ভ্যালু বাড়ায়, তখন যাতে এখানে এসে এক্স এর ভ্যালু এক বেশি পায়। তো আমি চাই, বলবো যে এই অ্যাকশন গুলো শেষ করার পর এক্স এর ভ্যালু এক বাড়ায় দাও, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটার দুইটা শর্টকাট আছে। একটা হচ্ছে এক্স প্লাস ইকুয়াল টু ওয়ান, আরেকটা হচ্ছে এক্স প্লাস প্লাস। এটা যেভাবে মধ্যে সেভাবে লেখা সম্ভব, এই তিনটাই সেম জিনিস। ঠিক আছে, এটাকে রাখি আমি। সো বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, যে সে দেখতেছে এক্স এর ভ্যালু 0। আচ্ছা, তাহলে অ্যারে অফ নাম্বারস এর 0 নাম্বার ঘরের ভ্যালুটা কি? ঘর হচ্ছে 20। 20 কে নিয়ে 2 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ 0 থাকে কিনা। 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 থাকে, তাইলে ইকো করো এটা। ইকো করার পর কি করো, এক্স কে এক বাড়ায় দাও, তাহলে এক্স এর ভ্যালু এখন কত হইলো? 1। এখন এখানে আসো আবার, এখন দেখো ওয়ান, ওয়ান কি 100, 100 ভ্যালু কি দুইতে ভাগশেষ করলে মানে 100 কি জোর কিনা? 100 জোর। তাহলে আবার প্রিন্ট করো, প্রিন্ট করে কি করো, আবার এক্স কে ভ্যালু বাড়াও। তারপরে দেখো কি এর পরেরটা। তাহলে এভাবে এখন কি আমার কি অবজেক্টিভটা ফুলফিল হইলো? আমি যে চাচ্ছিলাম বাড়াইতে থাকলে প্রতিবার যাতে ট্রাভেল করতে পারে, ট্রাভেল করতে পারতেছে এখন? হ্যাঁ, ট্রাভেল করতে পারতেছে, আপনারা অনেকেই লিখছেন। সো এই এখন পর্যন্ত যতটুকু করলাম, এই যে ট্রাভেল কিভাবে করতেছে, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? কারো কি এখানে কোনো কনফিউশন আছে?
আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি তাহলে কোডটাকে রান করি। আশা করি আমার কোনো এরর দিবে না। আচ্ছা। এখন কি হইল? সে কেন প্রত্যেকবার ২০ প্রিন্ট করল? সে কিন্তু যে ওই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৮ বার প্রিন্ট করছে, ৮ বার প্রিন্ট করছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ হ্যাঁ, এই যে বেজোড় পাওয়ার পরেই থাইমা গেছে। বেজোড় পাওয়ার পর আর প্রিন্ট করে নাই। সো ৮ বারই প্রিন্ট করছে। কিন্তু প্রত্যেকবারই ২০ কেন প্রিন্ট করলো? এটা কি হইল? সমস্যাটা কি? কি মনে হয় সমস্যাটা কি হইছে এখানে কোডে? হ্যাঁ, প্রিন্টে এক্স করতে হবে। কারণ এটা আমার এই জায়গাতে বারবার সেইম ভ্যালুটাই দেখাচ্ছে। ঠিক আছে? এখানে আমি এক্স করে দিলাম। এখন দেখি। ঠিক আছে? তো এখানে আমি জাস্ট এই জিনিসটাকে এক্স এর বদলে আমি ভ্যারিয়েবল নেমটা কিছু একটা মিনিংফুল ভ্যারিয়েবল নেম দিয়ে আমি ভ্যারিয়েবল নেম দিয়ে মনে করেন ইনডেক্স নাম্বার। যেহেতু এক্সটা আমার অ্যাকচুয়ালি ইনডেক্স নাম্বার হিসেবে কাজ করতেছে। তো আমি এখানে ইনডেক্স নাম্বার দেই। ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা যে মনে করেন এখানে কি হচ্ছে বিষয়টা? আচ্ছা একটু ক্লিয়ার তো এখন? এটুক নিয়ে কারো কোনো ইস্যু আছে কিনা? কারো যদি কোনো কনফিউশন থাকে বলেন। এই যে এই সোফার আমাদের কোডটা এটা হইলো, এটার আসার পর এখানে এসে দেখাচ্ছে। এখানে কারো কোনো ইস্যু আছে কিনা? ক্লিয়ার? আচ্ছা। সো এখানে কিন্তু আমি আরেকটা শর্টকাট করতে পারি। সেটা হচ্ছে যে এই যে নাম্বার প্লাস প্লাস এই জিনিসটা এখানে না দিয়ে আমি এখানে দিতে পারি। এটাতে কি হবে? আমার এখানে লাইনটা লেখা লাগবেই না আর তাইলে। কারণ সে কিন্তু এখানে এসে চেক করার সময় প্লাস প্লাস করে করে তখন চেক করবে যখন যেটা কারণে এই যে এটার যে কাজটা যে প্লাস প্লাস করা সে ওভাবেই শো করবে কারণ এটা এই প্লাস প্লাস লেখা মানে কি এটা প্লাস প্লাস লেখা মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস ওয়ান। তো যে ইন্ডেক্স নাম্বারটা ছিল ওটার মধ্যে নতুন ভ্যালুটা অ্যাসাইন হয় এটা প্লাস প্লাস হয়ে যাবে এটা তো বুঝতেছি মানে প্লাস প্লাস কাজটা কি ওটা তো দেখছেন কিন্তু কাজটা আমি এখানে বাড়াইলে আমার জন্য আর এখানে লেখা লাগে না দেখি তো আমার মনে হয় এটা তো সেম কাজই হওয়ার কথা। কি হইলো সমস্যাটা বলেন? হোয়াট চেঞ্জড? আমার একটু আগে আউটপুট আসছিল এইটা এই আউটপুটটা আর পরের এই আউটপুটটা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি মানে কেন হইলো জিনিসটা আমাকে কেউ বলেন। এখানে যেটা হচ্ছে প্লাস প্লাস এর কাজ কি প্লাস প্লাস এর কাজ হচ্ছে সে এটার ভ্যালু এক বাড়ায় দেয় সো আমি এখানে ইন্ডেক্স ভ্যালু দিচ্ছি জিরো সে এখানে এসে ভ্যালু পাচ্ছে ওয়ান সো সে কিন্তু এখান থেকে দেখা শুরু করছে। ঠিক আছে? সে এখান থেকে যখন দেখা শুরু করতেছে তো বললো ওয়ান মডুলাস টু জিরো কিনা টু মডুলাস এটা জিরো কিনা এটা জিরো কিনা এটা মডুলাস টু 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 জিরো কিনা তো এভাবে দেখে দেখে সে ইন্ডেক্স নাম্বার অনুযায়ী এখানে গিয়ে পরে একটা বেশি এই জন্য ওয়ান থেকে শুরু হওয়ার কারণে একটা বেশি একবার বেশি চলছে। তো যদি আপনাদের কখনো অবজেক্টিভ থাকে ওইরকম যে একবার বেশি চলবে তখন আপনারা ওইখানে শর্টকাটটা দিতে পারেন। আমি নিচেই রাখলাম। জিনিসটা ক্লিয়ার থাকলো আপনাদের কাছে। ঠিক আছে? আচ্ছা। তো এই ওটাতে যেহেতু ওটা নিয়ে আমি কিছু করতেছিও না এখন আপাতত সো এই কোড এখন এটা যে লাস্ট দিন তাহলে আমরা লাস্ট দিন এই হোয়াইল লুপটাই করেছিলাম এই হোয়াইল লুপটাতে এখন সবাই ক্লিয়ার তো না?
জি। তাহলে এখন আপনারা আমাকে বলেন যে এটা যেহেতু আপনারা ক্লিয়ার, এখানে আমি যদি শুরুতে একটা নাম্বার দেখাইতে চাই যে লাইন নাম্বার 1, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে কয়টা লাইন প্রিন্ট হইতেছে এটা আমি দেখবো আরকি। এখানে একটা ক্রমিক নাম্বার দিব। সিরিয়াল নাম্বার সেটা আমি কিভাবে দিতে পারি? আমার কোডের মধ্যে কি করতে হবে? বুঝি নাই। নাম 1 বলতে? ভেরিয়েবল নিতে হবে এন্ড জাস্ট কল করে দিতে হবে। কোন ভেরিয়েবল? এবং ভেরিয়েবলটাকে আমার কিভাবে কল করব আমি? যে প্রত্যেকবার আমার লাইন নাম্বার অনুযায়ী শো করবে ১, ২, ৩, ৪, ৫, ৬ ভাবে। বাবারে বাবা! ফাংশন তো ভাই অনেক আমরা এখনো বুঝি না ভাই। আচ্ছা এমপ্টি var নিয়ে ইনক্রিজ করতে হবে। ইকো ইনডেক্স নাম্বার ঠিক আছে। x equal to 0 x কে প্রিন্ট করতে হবে। ভ্যারিয়েবল ১ করে বাড়াতে হবে। এই জিনিসটা কি আপনারা বুঝতেছেন সবাই? যেখানে যদি আমি এটাকে এখানে যদি আমি একটা লাইন নাম্বার শো করতে চাই, আমার একটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে যেটা প্রত্যেকবার লুপের সময় ১ করে বাড়বে। যতবার প্রিন্ট হবে ততবার সে একটা করে লাইন নাম্বার শো করবে এবং ১, ২, ৩, ৪ এভাবে করে শো করবে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? তো এখন বলি আমি যদি এই জিনিসটা করতে চাই, তো আমি কি করলাম? মনে করেন আমি এটা নিলাম লাইন নাম্বার ইকুয়াল টু 1 রাখি। কারণ আমাদের তো 0 দেখাবো না। আমরা মানে ১ম লাইন থেকে দেখাবো। তো আমি ইকো করলাম এখানে যে হচ্ছে লাইন নাম্বার ডট দেই তারপরে the number is এবং এরপরে আবার কি করতে হবে লাইন নাম্বারটাকে এক এক করে বাড়ানো লাগবে তাহলে কি হবে ক্লিয়ার কোনো কনফিউশন আছে এটাতে না ওকে কিন্তু এখন দেখেন একদম সহজ এখন দেখেন এখানে আমার লুপে কয়টা ভ্যারিয়েবল নিয়ে কাজ হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ হচ্ছে এবং দুইটা ভ্যারিয়েবলের ইনক্রিমেন্ট রেট কত এটার ইনক্রিমেন্ট রেটও 1 এটার ইনক্রিমেন্ট রেটও 1 তাই না এবং দুইটা কিন্তু আমার সেম টাইপের ভ্যারিয়েবল এটাও নাম্বার এটাও নাম্বার এটাও 1 করে বাড়তেছে এটাও 1 করে বাড়তেছে এটাও নাম্বার এটা 1 করে বাড়তেছে এটা 1 করে বাড়তেছে সো যেহেতু সবকিছুই সেম তাহলে কি আমার কোনোভাবে অপশন আছে যে আমি এটাকে ইউজ না নতুন একটা ভ্যারিয়েবল ইউজ না করে যেই ভ্যারিয়েবলটা আছে কারণ ওইটাও 1 করে বাড়তেছে ওইটাও নাম্বার টাইপ আমার ওইটাও একটা বাড়তেছে ওইটাও নাম্বার টাইপ সো এখানে আমি শুধু শুধু ওই এটা নতুন একটা ভ্যারিয়েবল ইউজ না করে যদি যেই স্পেসিফিক যেই ভ্যারিয়েবলটা আছে ওইটা কি যদি ইউজ করি কোনো সমস্যা আছে আমি যদি এখানে ইন্ডেক্স নাম্বারটাকে ইউজ করি কারণ আমি শুধু শুধু আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল আনতে যাচ্ছি না কিন্তু ইন্ডেক্স নাম্বার শুরুতে কি থাকে 0 থাকে সো আমি ইন্ডেক্স নাম্বার +1 করে দিই এখানে কিন্তু আমি ইন্ডেক্স নাম্বার +1 করলাম আমি কিন্তু প্লাস ইকুয়াল টু 1 করি নাই অথবা প্লাস প্লাস করি নাই প্লাস ইকুয়াল টু বা প্লাস প্লাস এগুলা কি করে সে হচ্ছে ইন্ডেক্স নাম্বারের মধ্যে সেই নতুন ভ্যালুটা দিয়ে দেয় ইন্ডেক্স নাম্বার প্লাস ইকুয়াল টু 1 মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার ইকুয়াল টু +1 আর এটা হচ্ছে জাস্ট ইন্ডেক্স নাম্বার +1 শো করার জন্য আর কিছু না জিরোর জায়গায় যাতে 1 শো করে 1 এর জায়গায় যদি 2 শো করে যাতে আমার লাইন নাম্বারের সাথে লাইন নাম্বার যেমন 1 দিয়ে শুরু করছিলাম এটা যাতে 1 দিয়ে শুরু হয় এই জন্য এই কাজটা করলাম আমি এটা কি ক্লিয়ার দেখি এখন কি আসে আচ্ছা 0+1 করে আসতেছে কারণ হচ্ছে সে এটাকে ভ্যারিয়েবল হিসেবে রাখছে আর কি এটার জন্য যেটা করতে হবে এই জিনিসটা মেবি কাজ করার কথা না এই পুরো জিনিসটা আচ্ছা এটা ইয়া করতে হবে আপনার
নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার, এটার জন্য আমাদের কি করা লাগতো? ডট দিয়ে অ্যাড করা লাগতো না? এটা তো নিউমেরিক আর এটা ডট, এই জন্য সমস্যা করতেছে। আচ্ছা, আমি এখানে ক্লোজ করে দিই আর এখানে ক্লিক করি। আচ্ছা, তো যেটা হচ্ছিল আমি যখন এটাকে ভিতরে লিখবো তখন কি হয়, ভিতরে যদি ডাবল কোটেশনের ভিতরে ইকোর ভিতরে ভ্যারিয়েবল রাখলে কি হয়, সে ভ্যারিয়েবলটাকে ভ্যারিয়েবল হিসেবে দেখে আর বাকিগুলোকে এসটিএমএল হিসেবে দেখে। রিমেম্বার, এটা আমরা আগে একবার ডিসকাস করেছিলাম। তো যেহেতু এখানে আবার এই জিনিসটা সমস্যা করতেছিল, এই জন্য আমরা এটাকে ইকোর বাইরে মানে এই ডাবল কোটেশনের বাইরে লিখলাম। ডাবল কোটেশনের বাইরে লিখে এটার সাথে স্ট্রিং হিসেবে এটাকে যোগ করে দিতে পারতেছিলাম না কেন? কারণ হচ্ছে এটা একটা নাম্বার আর এটা হচ্ছে একটা স্ট্রিং, এটাকে আমি নাম্বার হিসেবে এটার মধ্যে কাজ করতেছি, অলরেডি +1 লিখে কাজ করছি, তাই না? তো এটা কিন্তু নিউমেরিক ভ্যালু হিসেবে হয়ে গেছে। যদি আমি এটা শুধু নাম্বার থাকতো, এটাকে যদি আমি স্ট্রিং এর সাথে যোগ করতাম, তখন সে শুধু নাম্বারটাকে অটোমেটিক স্ট্রিং এ কনভার্ট করে নিত। যেহেতু আমি এটাকে প্লাস একটা নাম্বারের অপারেশনের মধ্যে ইউজ করছি, এই কারণে সে ওটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারবে না। তো আমি শুরুতেই নাম্বারটাকে ইকো করলাম, তারপরে এই লাইনটাকে ইকো করলাম। যেহেতু কোনো বিয়ার দেই নাই, সেই কারণে নিচের লাইনে না এসে পাশাপাশি আসছে। ক্লিয়ার নাকি প্যাচ আছে এখনো কারোর মধ্যে? এটা প্যাচ লেগে গেছে? কনকেটটা ওখানে কাজ করে নাই, কনকেটটা ওখানে কাজ করবে না। সিঙ্গেলে কন্টেশন ইউজ করলে হইতো না, সিঙ্গেল কোটেশন সিঙ্গেলটা ইউজ করে তো দেখলাম, ওটা তো ইয়া করলো। যাই হোক, এটা আমরা আবার দেখি। সো আমাদের এই লুপটা সবার ক্লিয়ার এখন পর্যন্ত? এখানে আমরা কেন এটা ইউজ করলাম, কারণ এটা আমাদের যেহেতু লাইন নাম্বারটা এক এক করেই বাড়তেছিল, তাই যেহেতু আমাদের অলরেডি অলরেডি একটা নাম্বার ভ্যারিয়েবল আছে যেটা এক এক করে বাড়ে, তো আমরা ওইটাকে এখানে দিয়ে কিভাবে ইউজ করা যায় ওই জিনিসটা দেখলাম। ঠিক আছে? সো হোয়াইল লুপটা ক্লিয়ার সবার কাছে? আরিফুল ইসলাম সাহেব, থ্যাংক ইউ। ফর লুপ আর কন্ডিশনের ক্লাসগুলো আসলে খুব মজার হয় সবসময়, কারণ এই জিনিসগুলা বলছি আমি সবসময় বলি এটা, যে যে কোনো প্রোগ্রামিং সফটওয়্যারই বলেন, যে কোনো জিনিসই বলেন, সবকিছুই লুপ আর কন্ডিশনের উপরই সবকিছু, আর কিছু নাই দুনিয়াতে। সবই আইদার লুপ নাইলে কন্ডিশন। আচ্ছা, এখন এখানে যেমন দেখেন যে while the array of numbers, যতক্ষণ না পর্যন্ত তুমি একটা বেরোর সংখ্যা পাও ততক্ষণ চলো, এরকম একটা বলে দিছি। এখানে কি আমার অ্যারের নাম্বার অফ যে অ্যারেটা, অ্যারের সাইজটা কতখানি, কয়টা এলিমেন্ট আছে, এটা কি আমার জানা দরকার আছে? নাই, কারণ আমার কিন্তু সে নাম্বার বাই নাম্বার ধরে ধরে দেখে যাচ্ছে। সো আমার কিন্তু এখানে এটা এই জিনিসটা জানার কোনো দরকার নাই যে এখানে কতগুলা এলিমেন্ট আছে। ঠিক আছে? তো যখন আমাদের কাছে এই জিনিসটা জানা থাকে না যে এই অ্যারেতে বা আমাদের যে লিস্ট অফ আইটেমস আছে ওখানে কতগুলো আইটেম আছে, এই জিনিসটা যখন আমাদের হাতে থাকে না, আমাদের জানা থাকে না, তখন আমাদের হোয়াইল লুপ ইউজ করা ম্যান্ডেটরি। কারণ এখানে আমরা জানি না কত লুপটা কতবার চলবে। ঠিক আছে, আমি জানি লুপটা চলতেছে, যতক্ষণ না পর্যন্ত এটা পাচ্ছে ততক্ষণ চলতেছে, কিন্তু এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে লুপটা এতবারই চলবে, যে 10 বার চলবে বা 20 বার চলবে, এই জিনিসটা কিন্তু আমার কাছে ফিক্স না। এই জিনিসটার জন্য আমরা হোয়াইল লুপ অথবা ফর ইচ লুপ ইউজ করি। কিন্তু ফর ইচ আমরা যাবো একটু পরে। যখন আমরা ফর লুপ ইউজ করব, ফর লুপ ইউজ করার জন্য আপনার জানা থাকা লাগবে আপনার লুপটা কয়বার চলবে। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি বলতাম যে এই নাম্বারটার এখান থেকে আমার এখানে কতগুলো আছে, এখানে ধরেন 76 আছে, আমি আর একটু বাড়াই। তো আমি বললাম যে এখানে কয়টা, 1 2 3 4 5 6, ইন্ডেক্স নাম্বার না, আমি এলিমেন্ট গুনতেছি, 7 8 9 10 11 12 13 14টা আছে। তো আমি বললাম যে আমার হচ্ছে এই লুপটা 10 বার চলবে, আমি চালাবোই 10 বার, আর কিছু চাই না, আমি আমি কোনো কন্ডিশন চেক করবো না, আমি কিছু জানি না, আমি কিছু দেখবো না, আমি হচ্ছে 10 বার লুপ চালাবো। ঠিক আছে? তখন এরকম যখন ফিক্স নাম্বার থাকে তখন আমরা ফর লুপ ইউজ করতে পারি।
কিভাবে সেটা আমি দেখাচ্ছি এখন। আমাদের হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি ছিল আগেরবার যখন আমরা এটাকে অ্যারে অফ নাম্বারস দিছিলাম? এই যে পিএইচপি দেওয়া লাগবে না, নাইলে আবার ঝামেলা করতেছে। আমি হোয়াইল দিয়ে করতেছি কেন, যাতে জিনিসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আমি এই জন্য এটাকে আগে কপি করি, তারপর এটাকে আমি কনভার্ট করবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি এখানে কোনো কন্ডিশন আমি চেক করব না। ঠিক আছে, কন্ডিশন বাদ দিলাম। সো আমি এখানে ফর লুপে নেব এটাকে। ফর লুপের সিস্টেমটা হচ্ছে ফর লুপ তিনটে জিনিস চায়। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, যেটা দিয়ে দিয়ে ইটারেটর বলা হয়, বা যেটা দিয়ে ট্রাভেল করবে, যেই লিস্টের মধ্যে ট্রাভেল করার জন্য যেই নাম্বারটা দিয়ে আমরা স্টার্ট করব, সেই ইনিশিয়াল ভ্যালু। তারপর হচ্ছে কত, মানে কি কন্ডিশনে চলবে বা কিভাবে চলবে, কি বৃত্তান্ত। তারপর হচ্ছে কত বার চলবে। ঠিক আছে, তো এখানে আমি দেই হচ্ছে জিনিসটা আমাদের কি ছিল, এটা ছিল আমাদের ইনিশিয়াল ভ্যালু, রাইট? ও সরি, লাস্টেরটা থাকে হচ্ছে ইনক্রিমেন্টটা কিভাবে হবে। দুইটা সেম জিনিস বলে ফেলছি, মাঝখানে একটা লাস্টেরটা। তো পরেরটা কি হবে বললাম, যে আচ্ছা, লাস্টেরটা বললাম ইনক্রিমেন্ট না, তাহলে আমি ইনক্রিমেন্টটাকে নিয়ে যাই ওখানে। আচ্ছা, আর সেকেন্ডটা হচ্ছে কত বার চলবে, না আমি বলেছি কি 10 বার চলবে। তো 10 বার চলা মানে হচ্ছে কন্ডিশনটা কি হবে, ইন্ডেক্স নাম্বার ইকুয়াল টু 10। না, এটা হলো নাম্বার লেস দেন ইকুয়াল টু 10। এবার লেখা হচ্ছে, যে বাদ দিলাম। আচ্ছা, এটা লেখার সিনট্যাক্স হচ্ছে এখানে সেমিকোলন দেওয়া লাগে। সো হোয়াইলের মধ্যে কি ছিল, এখানে কন্ডিশন থাকতো, এখানে ইনক্রিমেন্ট থাকতো, মানে এখানে ইনিশিয়াল ভ্যালু থাকতো, হোয়াইলের বাইরে ইনিশিয়াল ভ্যালু, এখানে থাকতো কন্ডিশন, আর এখানে থাকতো ইনক্রিমেন্ট। ঠিক আছে, আর এখানে কি হলো, প্রথম এলিমেন্টটা থাকবে ইনিশিয়াল ভ্যালু, এখানে থাকবে কন্ডিশন। চলো ততক্ষণ যতক্ষণ সে লেস দেন ইকুয়াল টু 10, মানে 10 এর থেকে ছোট থাকবে অথবা 10 এর সমান হবে। তো 0 থেকে 0 থাকলে চলবে, 1 0 থাকলে চলবে, 1 থাকলে চলবে, 2 থাকলে চলবে, 3 থাকলে চলবে, 4 5 6 7 8 9। 10 বার চলা হয়ে গেছে, তাইলে আমার ইকুয়াল টু দরকার নেই, 10 এর সমান হলে চলা দরকার নেই, যেহেতু আমি 10 পর্যন্ত চলে যাচ্ছি, কারণ 10 সম্পর্কে চলে এলে 11 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আর ইনক্রিমেন্টটা আমরা এখানে লিখলাম, সিনট্যাক্সটা জাস্ট, আর কিচ্ছু কিন্তু না। ফর লুপটা যদি, মানে হোয়াইল লুপটা যদি বুঝে থাকেন, এটা কিন্তু বোঝার খুব ইজি হবে আপনাদের জন্য। আমি কিন্তু আর কিচ্ছু করি নাই। বুঝা গেছে? হ্যাঁ, ফরটা ইজি যদি আপনি হোয়াইলটা বুঝেন, হোয়াইলটা না বুঝলে ফরটা ইজি না। তো আমি এখন এটাকে প্রিন্ট করি। এই যে দেখেন, 1 2 3 4 5, এই যে 10 বার প্রিন্ট হয়েছে, আমি শুধু শুধু গুনতেছি কেন, নাম্বার প্রিন্ট হয়েছে। যাই হোক, দেখছেন, 10 বার প্রিন্ট হয়েছে।
আচ্ছা, ফর লুপটা বুঝা গেছে সবার? ফর লুপটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ফর লুপের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, ফর ইচ আমরা যাবো একটু পরে, ফর ইচে যাচ্ছি। ফর লুপের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই যে ধরুন ওটা আমাদের হোয়াইল লুপও ছিল, কিন্তু যদি আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা যদি আমি একটু পর থেকে শুরু করতে চাইতাম, সেটা আমি এখানে বলে দিয়ে মানে কত থেকে কত এরকম একটা কন্ডিশন রাখতে চাইতে পারতাম। আমি চাইতাম যদি 5 থেকে 10 পর্যন্ত চলো, তাহলে আমি এখানে ইন্ডেক্স নাম্বার 5 থেকে শুরু করলে সে 5 থেকে 10 পর্যন্ত চলতো, বা 4 থেকে শুরু করলে 4 থেকে 10 পর্যন্ত চলবে, এই যে মাঝখানে একটু ট্রাভার্স করবে বা এই টাইপ কিছু একটা। তো এভাবে আর কি আমি কন্ডিশন মানে এই জিনিসটাকে লিমিট করে দিতে পারি। ফর লুপটা মেইনলি ইউজ হয় যে আমি একটা অ্যারে বা একটা এলিমেন্ট লিস্টের এতখানি জায়গাতে যাব, এটার পরে যাব না, এটার আগে যাব না, একটু জায়গার মধ্যে ট্রাভেল করব, এই কাজটার জন্য ফর লুপটা ইউজ হয়। যখন আমাদের এন্ডিং লিমিটটা আমরা জানি, হোয়াইলে যেরকম আমরা এন্ডিং লিমিটটা জানি না, তখন এভাবে ইউজ করা হয়। ঠিক আছে? আপনার যদি ডাটা নাম্বার ফিক্স থাকে যে আপনি শিওর আপনার 1 লাখ বারই চলা লাগবে, সেক্ষেত্রে ফর লুপটা চালানো ইজি। তাহলে সেক্ষেত্রে আপনি যখন বলে দিবেন যে আমার এতবার চলা লাগবে, সে ওই অনুযায়ী একটা মেমোরি নিয়ে ওইভাবে ওই অ্যালোকেট করে নিবে। ঠিক আছে? আর হচ্ছে মিস্টার আবু নাসের কায়েসের জন্য এবার রিপিট করব। আচ্ছা, তো এই জিনিসটাকে আমি যে মানে আমাদের যেটা বললাম যে আমাদের আগের বার হোয়াইল লুপের মধ্যে থাকতো কন্ডিশনটা এই জায়গায় যে কতবার চলবে বা কতক্ষণ পর্যন্ত চলবে, অ্যাকচুয়ালি কতবার না, এটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত চলবে। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত এই সে ইয়াটা পাবে, এই কি বলে যে মডুলাস 2 পাবে। ঠিক আছে? আর এখানে আমরা বলে দিতেছি যে আপনি ইভেন এখানেও এই কাজটা করতে পারবেন। আমি যদি এখানে বলে দেই ইন্ডেক্স নাম্বার, না এখানে আপনি ওটা করতে পারবেন না। এখানে হচ্ছে মডুলাস টু দিলে হবে না, কারণ হচ্ছে এখানে আপনার বলে দিতে হবে যে একটা লিমিট পর্যন্ত, যে আপনি ফর লুপটাকে যখন জানেন যে আপনি কত বার চলবেন, তো কত এই জিরো থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, এই জিনিসটা এখানে বলে দেওয়া লাগবে। আপনি এখানে ডিরেক্ট কন্ডিশন ইউজ করতে পারবেন না কোনো, যে ডিরেক্ট কন্ডিশন বলতে হচ্ছে যে ফিক্সড কন্ডিশন, যে এটা হইলেই চলো, নাহলে চলবা না, মানে এটা না হওয়া পর্যন্ত চলো, ততক্ষণ চলবা না, এই না হওয়া পর্যন্ত বিষয়টা ফর লুপে কাজ করে না। ফর লুপে অ্যাকচুয়ালি লিমিটিং এর জন্য, যে আমি এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত চলবো, এটা হচ্ছে আমার এরকম একটা লিমিট কন্ডিশন, লিমিট রিচড, এই টাইপ কন্ডিশনটা আমি এখানে গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু দিতে পারতেন, তাহলে আরো একবার বেশি চলতো, বা আপনি ওয়ান থেকে শুরু করে দিতে পারতেন, তাইলেও একবার চলতো। এই জিনিসগুলো নাম্বার গুলোকে নিজেদের মতো করে আপনারা মডিফাই করে নিতে পারবেন, যে 1 - 0 দিয়ে এখানে, এখানে 1 দিয়ে এখানে 1 - 0 দিলেও একই কাজ করবে, এখানে ইকুয়াল টু দিলে। তো এই জিনিসগুলা হচ্ছে নর্মালি আপনাদের প্র্যাকটিসের জন্য থাকলো। তো এমনিতে ফর লুপের কনসেপ্টটা কি আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা এখনো? কারণ আমাদের হোয়াইল লুপে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না এটা মিট না ফলস হবে ততক্ষণ চলো, আর এটা হচ্ছে যে জিরো থেকে স্টার্ট করো, বা এই একটা লিমিট আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম, ইনিশিয়াল ভ্যালু থেকে স্টার্ট করো, এবং আমার ইনিশিয়াল ভ্যালুটা এই পর্যন্ত না রিচ করা পর্যন্ত চলো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? আবু নাসের কায়েস, আপনার ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে। আচ্ছা, এখন ফাইনালি আসতেছে ফর ইচ লুপ। ফর ইচ লুপটা আমাদের কেন লাগে? ঠিক আছে, ফর ইচ লুপটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং লুপের মধ্যে একটা, এবং এই লুপটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই লুপটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কারণ ফর ইচ লুপটা হচ্ছে আপনার কোনো ইন্ডেক্স নাম্বার বা কোনো কিছু ছাড়াই, কোনো অ্যাসোসিয়েটিভ ইয়া ছাড়া, বা কোনো অ্যাসোসিয়েটিভ এন্টিটি আইডেন্টিফিকেশন ছাড়া, অথবা কোনো ইন্ডেক্স নাম্বার ছাড়া সে লুপের মধ্যে তার এলিমেন্ট গুলোকে ইয়া করতে পারে, কি বলে, অ্যাক্সেস করতে পারে। কিভাবে অ্যাক্সেস করে? সেটা হচ্ছে মনে করেন এখানে আমি বলে দিলাম যে এই লুপটার মধ্যে আমার ইন্ডেক্স নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন, তাই না? আবার আরেকটা ছিল আমাদের অ্যাসোসিয়েটিভ, এর মধ্যে হচ্ছে অ্যাসোসিয়েটিভ লেখাগুলো আইডেন্টিফিকেশন থাকে। কিন্তু ফর ইচ লুপের মধ্যে বলা হয় যে তুমি এই লুপটাকে নাও, আমি এই লুপটাকে নিলাম, এখানে আমার একটা লুপ আছে মনে করেন, ঠিক আছে? এই লুপের ভিতরে কি কি জিনিস আছে আমি জানি না, লুপের ভিতরে কয়টা এলিমেন্ট আছে, কি কি জিনিস আছে আমি কিচ্ছু জানি না, কত বড় লুপ আমি তাও জানি না। ফর ইচ যখন লুপটাকে নেয়, তখন সে কি করে, সে তার নিজের মন মতন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেয়। সে নিজের মন মতন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেয়, সেটা হচ্ছে ওপেন ভ্যারিয়েবল, সেটা যে কোনো টাইপ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ফরেস্ট লুপটা সেটা করে যে সে ওই ভ্যারিয়েবলটাকে দিয়ে ভ্যারিয়েবলটাকে লুপের ভিতরে পাঠায়, ভিতরে পাঠায় বলে যে তুমি ওর একটা এলিমেন্টকে নিয়ে আসো।
ওই এলিমেন্ট যা খুশি হোক, নাম্বার হোক, স্ট্রিং হোক, অবজেক্ট হোক, এবং সে যখন নিয়ে আসে তখন ওইখান থেকে ওই ভ্যারিয়েবলটাকে এনে সে যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে লিখতে হয়, এটার মেইন ইউজটা কিভাবে হয়, আমি যখন আপনার ডাটাবেস থেকে ডাটা আনবেন তখন হচ্ছে একটা ডাটাবেসের একটা টেবিল বা কলাম, টেবিল কলাম মানে রো কলাম ফরম্যাটে থাকে ডাটাবেসের ডাটা। যখন মনে করেন আপনি একটা রো কে নিয়ে আসলেন, যে এই রোটা, আপনি কতগুলো ডাটাবেস থাকবে তত পারবেন না তো। একটা রো, এক নাম্বার হচ্ছে যে আপনি জানবেন না যে এখানে কতগুলো আছে। সো আপনি হোয়াইল চালাইতে পারেন, কিন্তু আপনি আবার যাও জানতে পারেন যে রো কি কি আছে। তো এরকম রো হিসেবে যখন থাকে বা যখন একাধিক এলিমেন্ট থাকে যে কোনটার উপর কন্ডিশন দেওয়া যাবে এরকম কিছু নাই আপনার কাছে, আপনি খালি পুরো ডাটাটাকে আনতে চাচ্ছেন, তখন ফর ইচ লুপটাকে নিয়ে এসে সে যেহেতু কোনো প্রকার আইডেন্টিফিকেশন জিনিস ছাড়াই নিজে একটা আইডেন্টিফায়ার বানায় ওইটাকে অ্যাক্সেস করে। সো এই জন্য কোনো কিছু না জানা থাকলেও আপনি জাস্ট ডাটাবেস থেকে ডাটা বা যে কোনো কিছু লিস্ট, আননোন লিস্টকে আপনি নিয়ে এসে পড়ে ওটার ভিতর থেকে ডাটা অ্যাক্সেস করে ওটা নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে লেখা লাগে ফর ইচ, আমাদের না অ্যারেটার নাম কি ছিল, আপনাকে অ্যারের নামটা খালি জানা লাগবে, আর কিচ্ছু না। ফর ইচ অ্যারেস নাম্বার অ্যাজ, অ্যাজ দিয়ে ওই যে বললাম যে সে নিজের মতো করে একটা আইডেন্টিফায়ার ক্রিয়েট করে নেয়, নিজের মতো করে একটা ভ্যারিয়েবল সে ক্রিয়েট করে নিতে পারবে এখানে। আপনি যা খুশি দেন, আমি দিলাম ওভি, ওন ভ্যারিয়েবল, তার নিজের ভ্যারিয়েবল। ঠিক আছে, নাম জাস্ট দিলাম একটা ওভি, আর কিছু না। ফর ইচ ওভি, আমি বললাম এখন কি, ইকো, আমার এই কিটা নাই, আমার মনে থাকে নাই কি এইটাতে যে নাই, বারবার এটা নিয়ে আমি ধোকা খাই, কোনটা ধোকা নয়, যাই হোক। ওভি বিয়ার, বিয়ার দিলাম যাতে নিচের লাইনে যায়। আচ্ছা, কপি করেছিল না, না অনেকক্ষণ ধরে বলতেছি কালার আসে না কেন, কালার আসে না কেন, এখন বুঝলাম কালার আসে না কেন, পিএইচপি দেই নেই। আসলে আমি লারাভেলে কাজ করি তো ওখানে বাই ডিফল্ট সব পিএইচপি থাকে, আমার এই পিএইচপিটা একবার বার দেওয়া লাগে না, যেন আমার মনে থাকে না এটা দেওয়ার কথা। এখন কি হইলো, চলেন দেখে আসি। এই দেখেন, সে কিন্তু পুরো অ্যারেটা ট্রাভেল করে ফেলছে। তো এবং হচ্ছে এই সবগুলা নাম্বারকে প্রিন্ট করছে, দেখছেন? তার কিন্তু আমি কোনো নাম্বার বলে দেইনি, ইন্ডেক্স নাম্বার বলে দেই নাই, কোনো অ্যাসোসিয়েটিভ কিছু বলে দেই নাই, আমি খালি বলছি তুমি অ্যারে অফ নাম্বারের প্রত্যেকটা এলিমেন্টকে নিজের মতো একটা ভ্যারিয়েবল নাও, ওই নামে ডাকবা, ওই নামে সবাইকে ডাইকে নিয়ে আসো। ঠিক আছে? তো সে প্রত্যেকবার একবারে যতবার লুপ চলবে যতক্ষণ না পর্যন্ত অ্যারে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এই জিনিসটা করতেছে। এখন যদি এই আরেকটা জিনিস হচ্ছে, আহ ব্রেক নামে একটা কমান্ড আছে, এটা আপনি যে কোনো লুপের ভিতর বের করতে পারেন, যে লুপ কখন যদি কোনো একটা স্পেসিফিক ভিতরে একটা কন্ডিশন বলে দিলাম যে এই কন্ডিশনটা হইলে লুপটা ব্রেক হবে, আমি মনে করে বলে দিলাম ইফ ওভি ইকুয়াল টু 200, তাহলে ব্রেক, তাহলে কি হবে, 200 পরে সে আর চলবে না। তো আমার এখানে কি ছিল, 200 পায় কোথাও, অ্যাকচুয়ালি আমার তো এখানে কোথাও 200 নাই, তাহলে পুরোটাই চলবে, তাই না? হ্যাঁ, 200 নাই, আমি এখানে একটা 200 দিই। দেখেন 200 পাওয়ার পর সে থেমে গেছে, 200 পাওয়ার পর ব্রেক, মানে 200 পাওয়ার পরে সে আর প্রিন্ট না করে বের হয়ে আসছে। আপনি যদি এটাকে উপরে লিখতেন, মানে প্রিন্ট করার পরে চেক করছে আবার প্রিন্ট করার আগে চেক করছে, দেখেন এখানে কিন্তু আপনি কন্ডিশন আগে চেক করবে নাকি পরে চেক করবে, নাকি কন্ডিশন চেক করবে না, এই বিষয়গুলো কিন্তু সব আপনি এই এক জায়গাতেই করে ফেলতে পারতেছেন। এই যে ডু হোয়াইল লিখবো নাকি হোয়াইল লিখবো, নাকি কিভাবে করব, ফর দিব, এই দেখেন এবার পাওয়ার আগে প্রিন্ট করছে, মানে আগে চেক করছে, প্রিন্ট পরে করছে। তো এটা আমি জাস্ট দেখাইলাম যে একটা জিনিস প্রিন্ট কর, মানে চাইলে আপনি ব্রেক কিভাবে করতে পারেন।
কিন্তু ফর ইচটা আসলে এখানে আমি আর জানি না এভাবে কিভাবে আমি বুঝাবো এটা, এটা আসলে এত ইজি যে জিনিসটা নিয়ে আমি আসলে এক্সপ্লেন কি কি করবো আমি জানি না। যে জাস্ট হচ্ছে সে অ্যারের নাম্বার নেয়, অ্যারের কে সে কি নামে ডাকবে ওরে বলে দেওয়া লাগে, আদর করে সে কি নামে ডাকবে প্রত্যেকটা এলিমেন্টকে। যে আদর করে আপনি অভি নামে ডাকবো, তাহলে অভি ডাকলেই সে ডাক আওয়াজ দিবে। এবং অ্যারের মধ্যে জিনিসগুলো যেই ফরম্যাটেই থাকুক না কেন, এই জিনিসটা এভাবে আইসে পড়বে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে ফর ইচ লুপটা? হ্যাঁ, সামি ইসলাম, আমরা লারাভেলের কোর্স আনবো খুব সুন, আমরা লারাভেলের কোর্সের ক্যাম্পেইন শুরু করব। হ্যাঁ, ফর ইচ হচ্ছে অটো সবকিছু ধরে নেয়। তো ওর যে নাম্বারটা দেওয়া হবে, মজার জিনিসটা এখন আমি আপনাদের আসল মজার জিনিস দেখাই, ফর ইচ এর মজাটা কই। আমাদের ডাব্লিউটি স্কুলে যাই একটু, সাথে পিএইচপি বলে দিই ওরে, এখানেও আছে অবশ্য। এখানে ধরেন একটা অ্যারে নিয়ে আসি, কই অ্যারে কই, এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আসি, হ্যাঁ, যেটা আমরা দেখছিলাম আগের বার, এই অ্যারেটা দেখছিলাম রিমেম্বার। এটাকে আমি একটু কপি পেস্ট করি, আমরা কোডাররা কপি পেস্ট করতে খুব মজা পাই। এখন দেখেন, এখানে কিন্তু ভিতরে প্রত্যেকটা অ্যারের মধ্যে আমার আগে একটা নাম্বার অ্যাড ছিল, এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, এখানে কিন্তু প্রত্যেকটা ভিতরে আলাদা আলাদা করে আছে। এখন আমি দেখি কি হয়, আমি যদি এখানে এইচ দিই, ভ্যারিয়েবল আমি ওইটাই রাখলাম, আমার তো এর কোনো মাথা ব্যথা নেই, কোনো কয়টা ইন্ডেক্স থাকলো কয়টা কি থাকলো আমার কোনো কিছু মাথা ব্যথা নেই। এটা দিলে কি হয় দেখি, এই যে দেখছেন, সে কিন্তু এইচ গুলা শো করে দিছে, সি 35, 37, 43। মজা না ফর ইচ? কোনো কিছু লাগে না জানা। পাইথনের সময় কথা ছিল জ্যাঙ্গো কোর্স স্টার্ট করার, পাইথনের সময় জ্যাঙ্গো কোর্স স্টার্ট করার কথা ছিল, এটা এখনো স্টার্ট হয় নাই কেন? সরি, আমার মাইকে হয়ে গেছিল। তো পাইথনের জ্যাঙ্গোটা নিয়ে আমাদের কাজ চলতেছে, ওটা স্টার্ট হবে, বাট লারাভেলের সাথে মানে পিএইচপি শেষ হলে লারাভেলের ব্যাপারটা যেহেতু আমি কন্টিনিউ করব, সো আমি জানি যে ওটা নিয়ে কাজ, ওটা আমি অলরেডি কন্টেন্টও রেডি করে রাখতেছি, আমি অলরেডি আমাকে আজ কাছে কন্টেন্টও নেওয়া হয়ে গেছে যে কি করতে হবে। তো লারাভেল কোর্সটা আপনারা পাবেন, এই ব্যাপারে মোটামুটি শিওর থাকতে পারেন। ঠিক আছে। আর জ্যাঙ্গো নিয়ে মোটামুটি মার্কেটিং প্ল্যানিং চলতেছে এখনো। তো এটা হচ্ছে, এই মার্কেটিং প্ল্যানিংটা হইলে তারপরে আমরা জ্যাঙ্গোটা স্টার্ট করে দিব। মার্কেটিংটা কিভাবে হবে, কোন দিক থেকে করা হবে, কারণ আসলে জ্যাঙ্গো আর পাইথনের ব্যাপারটা কি, যেমন পিএইচপি লারাভেল এদের যেমন ক্লায়েন্ট বেস, মানে আপনাদের রিকোয়েস্ট অনেক বেশি, জ্যাঙ্গোতে রিকোয়েস্ট কিন্তু অতটা ইয়া ছিল না, কারণ পাইথনে এই যে পিএইচপির কোর্সে যে পরিমাণ রেসপন্স আসছে, পাইথনে কিন্তু টু বি অনেস্ট এই রেসপন্সটা আমরা পাই নাই, সফটওয়্যার থেকে অনেক কম রেসপন্স পাওয়া হয়েছিল। এরপরে এই জন্য জ্যাঙ্গোটা কিনে কন্টিনিউ করা হবে কি হবে না, এই জিনিসটা নিয়েও কিছুটা ইয়া হয়েছে, তারপরও কিছু রিকোয়েস্টের কারণে জ্যাঙ্গনে কন্টিনিউশনের কথা চিন্তা করা হয়েছে। কিন্তু এই জিনিসটা এখন মার্কেটিংটা কিভাবে করা হবে, কাদেরকে টার্গেট করা হবে যাতে আরেকটু অডিয়েন্স পাওয়া যায়, কারণ আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যাতে আপনাদের সুবিধা হয়, এখানে যত বেশি আপনাদের একটা কমিউনিটি ক্রিয়েট করা, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন যদি আপনাদের রেসপন্স কম থাকে, কমিউনিটি কিন্তু ওভাবে ক্রিয়েট হবে না। তো আমরা কিভাবে এই জিনিসটা নিয়ে আগাইলে, যেহেতু পাইথনটাতে কমিউনিটি ওভাবে রেসপন্সটা কম আসছে, জ্যাঙ্গোর জন্য কিভাবে আগাইলে রেসপন্সটা বেশি আসবে, ওই জিনিসটা নিয়ে কাজ করে তারপর আমরা শুরু করবো। আর পিএইচপির সাথে সাথে আমরা চেষ্টা করবো, পিএইচপি লারাভেলটা যেহেতু আমিই নিব, তো পিএইচপির সাথে সাথে লারাভেলটাকে কন্টিনিউ করার ইনশাল্লাহ হবে। পিএইচপি শেষ হতে হতে এর মধ্যে লারাভেলটা মোটামুটি ইয়া হয়ে যাবে। আচ্ছা, মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি হলো চলেন দেখে আসি, মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিলে কি হয়, আমি নিজেও জানি না মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিলে কি হইতো। এখানে আমি একটা অ্যারে নিয়ে আসি, নাম হলো কার্ডস, কিছু একটা দেখাবে, সে ভয় পায় না, কিছু না কিছু একটা দেখাবে। আচ্ছা, আমি এখানে কয়েকটা বিয়ার দিই, নাইলে না উপরেটার সাথে ম্যাচ হয়ে গেলে বোঝা যাচ্ছে না, যদিও বোঝা যায় তারপরে দিয়ে দিই, দেখি কি আসে চলেন। ইউর দেখাই দিছে না, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আচ্ছা, সে হইতেছে যখন, এই যে এখন যেটা হইছে,
সে মাল্টি ডাইমেনশনের মধ্যে গেলে ওখানে হচ্ছে বা দুইটা অ্যারে, তো দুইটা অ্যারের কারণে ওইটাকে স্ট্রিং কনভার্সন করতে গেলে, কারণ এখানে স্ট্রিং অ্যারে এই জিনিসটাকে নিয়ে পুরোটাকে শো করতে গিয়ে এরর দিচ্ছে। তো আমি যদি এখানে বলে দিই প্রত্যেকটার মধ্যে যেহেতু আলাদা আলাদা এলিমেন্ট আছে আবার, তো মনে করেন আমি বলে দিলাম এখানে 1, তাহলে কিছু একটা দেখানো প্রথমে আমি এই যে সে কিন্তু প্রত্যেকবার এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, রাইট? এটা বুঝতে পারছেন, এটা যে সে চেঞ্জ হচ্ছে বারবার, মানে এটা দেখি এবার কি হয়। এই দেখছেন, ভলভো, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার তিনটে কিন্তু হয়েছে। কারণ হচ্ছে সে প্রথমবার প্রথম ওভির জিরো রে নিছে, পরের বার পরের ওভির জিরো রে নিছে, পরের ওভির জিরো রে নিছে, পরের ওভির জিরো রে নিছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা কিভাবে কাজ করে? কিন্তু সেই জিনিসগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছিল, প্রথমবারই অ্যাক্সেস করে নিছে, কিন্তু জিনিসটা তিন ধরনের ডাটা থাকার কারণে সে কোনো কিছু ছাড়া কিভাবে শো করবে ওই জিনিসটা করতে পারে নাই। ফরেস্টটা ক্লিয়ার? ফরেস্টটা হইতেছে সবচেয়ে ইউজফুল এন্ড সবচেয়ে মজার অ্যারে, মানে সরি সরি, অ্যারে না, লুপ। জিনিসটা বুঝতে মজা, ফরেস্টের মজাটা বুঝতে পারছেন? ফরেস্ট যে কত ইজিলি ডাটা অ্যাক্সেস করতে পারে লুপের মানে অ্যারের মধ্যে। আপনারা আজকে ফর হোয়াইল এগুলোর সাথে সাথে ফরেস্টে শিখে ফেললেন। আমার কথা বলি, আমি যখন সি প্লাস প্লাস শিখছিলাম আমার কোর্স করার সময় ভার্সিটিতে, তখন ফর আর হোয়াইল শিখছিলাম। এন্ড অনেক বছর পরে, মানে কয়েক বছর পরে যখন ফাইনাল ইয়ারের দিকে বা লাস্টের দিকে এসে, যখন লাস্টের দিকে যখন আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করছি, তখন ফরেস্ট শিখছি। এন্ড আমি ওয়াজ লাইক, যে এগুলা এত ইজিলি করা যায়, আমি এতদিন ধরে এত জায়গায় এই ফর আর হোয়াইল ক্যান করছি, এত বড় বড় লুপ ক্যান লিখছি। বাট দ্য থিং ইজ যে জিনিসটা ওটা না জানলে আমার এটা শিখতে অনেক টাইম লাগতো, কিন্তু জিনিসটা সাথে সাথে শিখা হয়নি এই আর কি। আপনারা যেমন সাথে সাথে জেনে গেলেন যেটা একটা ইজি অপশন আছে, ইজি অপশনটা কিভাবে কাজ করে, এই সুবিধাটা আমরা আমাদের সময় ছিল না। ছিল হয়তো, আমরা তো ওর ঘাটাঘাটি করতাম না তো। নেস্টেড লুপ হচ্ছে ভাই একটা লুপের ভিতরে আরেকটা লুপ চালানো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। নেস্টেড লুপ আর কিছুই না, একটা লুপের ভিতরে আরেকটা লুপ চালানো, জোর করে নাম দেওয়া হয়েছে নেস্টেড লুপ। যেটা হয় অনেক সময় যে ওই লুপের ভিতরে, বাট একটা জিনিস চেক রাখবেন যে যাতে ভ্যারিয়েবল গুলা যেতে, যে লুপের প্রথম লুপটার ভ্যারিয়েবল সেকেন্ড লুপের ভ্যারিয়েবলের সাথে যাতে মার্জ না করে বা উল্টাপাল্টা না লেগে যায়, সেক্ষেত্রে প্যাচ লাগবে। ফর ইচ অ্যারেতে কাজ করে, ফর ইচ লিস্ট যে কোনো টাইপের লিস্টেই কাজ করে। আমরা যখন লিস্ট অফ অবজেক্ট নিয়ে আসি আমরা, তো বা যেটা হয় যে কালেকশন নিয়ে আসি কিছু, লারাভেল একটা কালেকশন, একটা টার্ম আছে কালেকশন হিসেবে আছে, ওটা অ্যারে না, একটা। তো ওই জিনিসগুলো নিয়ে কাজ করে। তো ঠিক আছে। আর আচ্ছা ভাই, লারাভেল জানার জন্য কোন রিসোর্স, লারাভেল জানার জন্য রিসোর্স ভাই সবচেয়ে ভালো আমি যেটা বলবো, লারাভেলের ডকুমেন্টেশন। লারাভেল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডকুমেন্টেড ফ্রেমওয়ার্ক, এবং অনেকে বলে দ্য বেস্ট ডকুমেন্টেড ফ্রেমওয়ার্ক এভার। যেটা লারাভেলের ডকুমেন্টেশন এতটা সুন্দরভাবে এক্সপ্লেন করা এবং এত সুন্দরভাবে বুঝাই দেওয়া, আমরা নিজেরাও এখনো অনেক কিছু লারাভেলের ডকুমেন্টেশন থেকে দেখি করি। অন্য কিছু দেখার কিন্তু কেউ যদি চায় যে আমি জাস্ট ডকুমেন্টেশন দেখে লারাভেলের বেসিক শিখবো, লারাভেল নিয়ে কাজ করবো, সেটা সে করতে পারবে। লারাভেল ডকুমেন্টেশন এতটা সুন্দরভাবে গুছানো, ইভেন আমি যখন ক্লাস নিবো লারাভেলের, তখন আমি লারাভেল ডকুমেন্টেশনটাকে রেফারেন্স হিসেবে দেখবো, নিবো। ঠিক আছে, আচ্ছা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদেরকে আমরা যেটা হবে আজকে, আজকে আপনারা সবাই আশা করি ফেসবুক গ্রুপটাতে আছেন। আমি যখনই ফেসবুক গ্রুপে কেউ রিকোয়েস্ট দেয়, আমি যখন দেখতেছি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো ফেসবুক গ্রুপে আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট পোস্ট করব। ঠিক আছে, যেটা হচ্ছে আপনাদের ইফেন্স এবং লুপ নিয়ে কাজ করা লাগবে। তো এবং সামনে 2 দিন সময় আছে, আমাদের নেক্সট ক্লাস শনিবার। শনিবার আমরা ওই অ্যাসাইনমেন্ট, যখন আমাদের রিকেপের টাইমটা থাকবে, ওই টাইমটুকু ওই অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করবো। ওকে, আজকে রাতের মধ্যে পোস্ট করে দিব ইনশাল্লাহ অ্যাসাইনমেন্টটা আমি। তো ঠিক আছে, আজকে এখানেই এই পর্যন্তই তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে শনিবার। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।